পুলিশ ফাইল। এই হিজড়া আসছে, বাচ্চা কাচ্চা সব লোকাও। কোথা থেকে গন্ধ পেয়ে যায় কি জানে, ঠিক চলে আসে। কিরে তোরা সব ভালো আছিস? যে ভালো আছিস? ভালো তো। দেখেন বাবু, আপনার কথা রাখা যাবে না। এবার ছেলে হয়েছে, আপনাদের 20,000 টাকা দিতে হবে। একদম দিতে হবে। অসম্ভব। 20,000 টাকা এই ছেলের হাতের মোয়া নাকি? নামই না, 20,000 হবে না, 10,000 দিচ্ছি, নিয়ে যাও। গতবার নাতনির জন্য 10,000 টাকা নিয়েছিলাম, এবার নাতি হয়েছে তাই টাকাটা দ্বিগুণ। এবার শুধুমাত্র 15 নিলাম কর্তা, আপনার সম্মানের খাতিরে। এর পরের বার কিন্তু পুরোটা নেব। আমার বাড়িতে আর কোনো পোয়াতি মেয়ে মানুষ নেই মিনা। আশীর্বাদ করি ভগবান আপনার পরিবারের প্রতি আবার সদয় হন। আসি গো, চল রে সবাই। কোনো অসুবিধা হলো তো রাস্তায়? ঘুমের ডোজটা দেওয়া আছে তো? এই দাঁড়া দাঁড়া, ওই নতুন মেয়েটা কোথায় গেল? হ্যাঁ তাই তো, আমার পিছনেই তো ছিল। কোথায় গেল? রঞ্জন, তুমি কামাল করে দিয়েছো। এই ছদ্মবেশে তোমাকে চেনাই অসম্ভব হয়ে গেছিল। তাহলে আমার আইডিয়াটা ঠিক ছিল বলো? হ্যাঁ, চলো চলো। আজ আমরা আপনাদেরকে দেখাবো ঠিক কিভাবে এই বাংলার বুকে এক ভয়াবহ শিশু পাচার চক্র তাদের জঘন্য অপরাধের জাল বিস্তার করেছিল। কিভাবে টাকার লোভ দেখিয়ে বহু মায়ের কোল তারা খালি করে দিয়েছিল। ঘটনাটি ঘটে 2022 সালের এপ্রিল মাসে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকার একটি গ্রামে। আরে আরে বউ, করছোটা কি? এই অবস্থায় কেউ পুকুর পাড়ে আসে নাকি? কি করব বলো বৌদি, আমার তোর বাড়ি ভর্তি ঝি চাকর নেই যে তারা আমার সব কাজ করে দেবে। নিজের কাজ নিজেকেই করতে হবে। কেন, তোমার আর বাচ্চাগুলো তারা কোথায় গেল? বড়টা পড়তে গেছে, আর ওই ছোটগুলো বোধহয় খেলতে না কি জানি কোথায় গেছে। তাই বলে এই অবস্থায় পুকুর পাড়ে পা পিছলে যদি একটা অঘটন ঘটে তখন কি হবে? দাও দাও, আমায় দাও, আমি কেচে দিচ্ছি। আরে না বৌদি, আরে এটা হয় না। খুব হয়। এটা কলকাতা নয় যে কেউ কারো খবর রাখে না। এখানে সবাই 12 বারই এক উঠান। কিরে সুদেব, বউটাকে এই অবস্থায় কেউ ঘাটে পাঠায়? পড়ে গিয়ে যদি কিছু একটা অঘটন ঘটে যায় তখন কি হবে? কি আর করবো বলো, যেমন ঘর দেখো ওর বাপ মা ওকে রেখে গেছে। মালা বৌদি কিন্তু ঠিকই বলেছে সুদেব, বউটার দিকে এখন একটু খেয়াল রাখ। সবই জানি রে ভাই, সবই তো বুঝি, কিন্তু কি করবো বল, কাজ না করলে তো আর ঘরে হাঁড়িটা চলবে না। যাই হোক, ডাক্তার দেখাচ্ছিস তো? হ্যাঁ সেসব দেখাচ্ছি।
ডাক্তার কি বলছে, সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে বলেছে। ও বৌদি, ভালো বৌদি, দাদা তোমাকে ডাকছে। কেন, তার আবার কি হলো? তা আমি কি করে জানবো তার আবার কি হলো? এই, তুমি এখানে বসে থাকো না, ঘরে যাও, আমি কাপড় কেচে বাড়ি দিয়ে আসবো। আরে বৌদি, এই আস্তে আস্তে, দেখে 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 আস্তে আস্তে আগে ধরো। দেখলি তো এখনই কত বড় একটা অঘটন ঘটে যেত। তুই যা, ওকে নিয়ে বাড়ি যা, আমি তো ধানের বস্তা দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা সাবধানে যাস। হ্যাঁ। স্যার, এই ফাইলটার কথা কালামাই জিজ্ঞেস করছিলেন। পলাশপুর সম্পর্কে কি বলবে বলছিলেন? স্যার, আমাদের এলাকার মধ্যে ওই পলাশপুর আর তার আশপাশের গ্রামগুলোতে বেশ কিছুদিন ধরেই কিছু অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে স্যার। অপরিচিত লোক মানে? ঠিক জানি না স্যার, তবে সোর্স মারফত যেটুকু খবর এসেছে সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে কিছু অপরিচিত শহুরে লোক কিছু বাড়িতে আসা যাওয়া করছে স্যার। ঠিক আছে, অপরিচিত লোকদের সম্পর্কে খবর নাও, গ্রামবাসীদের অ্যালার্ট করো, সন্দেহজনক কিছু দেখলে থানায় ইনফর্ম করতে বলো। ঠিক আছে স্যার। কি গো, ওরা এলো না? কি জানি, রাস্তা পর্যন্ত তো এগিয়ে গেলাম, কাউকেই দেখতে পেলাম না। ওরা কি আসবে না? দেখো, তুমিও যেখানে আমিও সেখানে, কি করে বলি বলো? বলছি কি একটা ফোন করে দেখো না। কেন, মাথা ব্যথাটা কি শুধু আমাদের নাকি? এলো বুঝি? দেখো তো। এসো। কি দাদা, খুব টেনশনে আছে মনে হচ্ছে? জুয়াতে তো একটু টেনশন হবেই। জুয়ারের হার জিত দুটো বিষয়ের উপর নির্ভর করে, এক লাক আর একটা হচ্ছে সিক্স সেন্স। যেমন ধরো, আমার সিক্স সেন্স বলছে ছেলে হবে। ভগবান যেন তাই করে গো দিদি। ভগবান যদি সবকিছু করে দিত তাহলে তার কোনো চিন্তাই থাকতো না। আর যেই বাড়িতে আজকের দিন গেলে পরে কালকে কি খাবো সেই চিন্তায় রাত্রে ঘুম আসে না, সেই বাড়িতে অন্তত ভগবানের আশায় বসে থাকতে নেই। যা করার নিজেদেরকেই করতে হয়। তোমরা খামোখা চিন্তা করো না। আরে আমরা তো আছি নাকি? আচ্ছা, আমরা কি তোমাদের পর? হ্যাঁ, যখন যা লাগবে বলবে, আমরা দেব। হ্যাঁ, এটা রাখো। আর কল্পনাকে একটু ফল দুধ এসব খাও, তোমাদের অন্য বাচ্চাদেরকেও খাও। হ্যাঁ, এখন আসি। হ্যাঁ, চলো। আর কোনো চিন্তা করবে, আসি। আচ্ছা দাদা, আবার আসবেন। আরে আসবো না মানে, খুব আসবো। আজ চলি। আচ্ছা ঠিক আছে। চলো। কিচ্ছু খবর রাখে না, চাল নেই, কেউ জানে না। এখন চলো পল্টনের দাদুর দোকানে। আচ্ছা, আজ তাহলে আমরা চলি।
ওরা কারা গো? ওই আমার দুঃসম্পর্কের দাদা আর বৌদি। ও, কোনোদিন তো দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, ওরা তো কলকাতা থাকে না, ওরা দিল্লিতে থাকে। বাহ, বেশ। এই সময় কাছের লোকজন খবর নিলে ভালোই লাগে। তবে কি জানো তো, বেশ কিছুদিন হলো গ্রামে কিছু উটকো লোকের আনাগোনা বেড়ে গেছে। তোমরা একটু সাবধানে থেকো। তোমার 4টে বাচ্চা আর একটা আসছে, তোমরা একটু বেশি সাবধানে থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে। এই ভর সন্ধ্যেবেলা আর বাইরে থেকো না, যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ। কল্পনা আর সুদেব দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা। কল্পনা এই নিয়ে 5বার মা হতে চলেছে। জীবনে অভাব অনটন তাদের লেগেই আছে। কিন্তু এই রঞ্জন আর বাবলি এদের বাড়িতে কেন? এই রঞ্জনকেই তো আমরা প্রথমে দেখেছি টাকার বিনিময়ে একটি সদ্যজাত শিশুকে কিনে নিতে। এরা কি তাহলে সত্যি কল্পনা আর সুদেবের আত্মীয়, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো গল্প? একটু থামো তো, থামো তো, থামো থামো থামো। ও ভাই, একটু সবিতা সিং এর বাড়িটা কোন দিকে বলতে পারবেন? সবিতা? ও আচ্ছা, ওই যে দিদি শাড়ির ব্যবসা করেন, হ্যাঁ। আপনি সোজা যান, ডান দিকে ঘুরে শেষ মাথায় বড় বাড়িটা। আচ্ছা, ধন্যবাদ। এই চলো। শানু, কি রে শানু, কোথায় যাচ্ছিস? আমি আজ ফিরে যাচ্ছি। ফিরে যাচ্ছি মানে? এই তো এলি, আমাকে তো কেউ কিছু জানায়নি। তোমাকে জানানোর তো কোনো প্রয়োজন নেই মা। প্রয়োজন নেই মানে? আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে আর আমি জানবো না? না, জানবে না। আমার কিছু ডকুমেন্টস এখানে ছিল, আমি সেগুলো নিতে এসেছিলাম। সেগুলো আমার নেওয়া হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, ব্যাস। শানু, এত বড় বাড়ি, আমি যে ভীষণ একা হয়ে গেছি। তুই আর রিতা ফিরে আয় বাবা। সেটা সম্ভব নয়। আর কেন সম্ভব নয় সেটা তোমার থেকে ভালো নিশ্চয় কেউ জানে না। আর কথা বাড়িও না, আমি আসছি। শানু শোন, আমার ছেলে শানু, আমার এত বড় বাড়ি, আমার ছেলে আর আমার মেয়ে কেউই আমার সাথে থাকে না। একটা মা হয়ে যে তার মনের কি অবস্থা কাকে বোঝাই বলুন? আমি বুঝতে পারছি। ছাড়ুন আমার কথা, আপনার কথায় আসা যাক। হ্যাঁ বলুন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ব্যাপারে আজই আমি চন্দ্রিমার সঙ্গে কথা বলেছি, সব ঠিক আছে। কিছুদিনের মধ্যেই আপনার অর্ডার আপনার কাছে পৌঁছে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটাই আমাদের কাজ। আমি আপনাকে ফোন করে দেবো, আপনি কিছুদিনের মধ্যে এসে ডেলিভারিটা নিয়ে যাবেন। ঠিক আছে, আজকে তাহলে আসছি। এই প্রথমবার এলেন, একটু চা খেয়ে যান। আবার তো আসবো, সেদিন না হয় খাবো। আচ্ছা, আসি। বাচ্চা নিয়ে পালাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোন দিকে গেল দাদা? এই যে দেখ, এদিক থেকে বাচ্চা কান্না নষ্ট পাওয়া যাচ্ছে। চল চল চল। দেখেছিস, বাচ্চাটাকে নিয়ে পালাচ্ছিল। ভাগ্যিস বাচ্চাটার কান্না শুনতে পেয়েছিলাম, নাহলে তো বিরাট একটা অঘটন ঘটে যেত। কিন্তু বাচ্চাটা কার? এখানে এখন কি করবে? কার বাচ্চা কি করে বলবো? শোন, আমার মনে হয় বাচ্চাটাকে নিয়ে আমরা থানায় যাই, ওরা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে। হ্যাঁ ঠিকই বলেছো, চলো একবার থানায় চলো। দেখেছিস, কিছুদিন ধরে আমাদের চারপাশটায় এই ছেলে ধরার দৌরাত্ম্য বেড়েই চলেছে। আজকে না থানায় গিয়ে একবার পুলিশকে বলবো যে পুলিশ এটাকে নিয়ে কি ভাবছে।
বৌদি দেখেছো ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা আজকাল সুদীপের বাড়িতে ঘন ঘন আসছে। এটা তো সুদীপের শালার বউ, এখানে নাকি ছিল না, এখন এখানে এসেছে, তাই বউয়ের এই অবস্থায় বারবার দেখতে আসছে। আচ্ছা সুদীপের বউ তো এর আগেও 4-4টে বাচ্চা হয়েছে, কই তখন তো এদেরকে একবারও দেখিনি। আর এবারই ভালোবাসার এত মান ডেকেছে যে ঘন ঘন সুদীপের বাড়িতে আসা যাওয়া শুরু হয়েছে। শুধু শুধু সন্দেহ করিস না তো, আত্মীয় বাড়িতে আসবে না। সেটাই তো ব্যাপার বৌদি, যেখানে আজকালকার দিনে নিজের পরিবারের লোকেরাই কেউ কারো খোঁজ খবর রাখে না, আর সেখানে কিনা দুঃসম্পর্কের আত্মীয়দের এত খরচ। দাঁড়াও আমি আজকেই সুদীপকে জিজ্ঞেস করব। এই তোর সন্দেহ ছাড় তো, শহরের লোক কি ভাবতে কি ভাববে। যা ভাববে ভাবুক, আমি এক্ষুনি গিয়ে সুদীপকে জিজ্ঞেস করবো। কিরে রতন, কি ব্যাপার? এই তো কোথায় যাচ্ছিস? একটু ঘুরছিলাম। তো শালা এসছে, আমার সাথে পরিচয় করাবি না? হ্যাঁ, এই রঞ্জন দা, এটা হচ্ছে আমার বন্ধু রতন, আর রতন এটা হচ্ছে আমার দাদা। নমস্কার। তা দাদা আপনি কি করেন, মানে চাকরি না ব্যবসা? ব্যবসা। ব্যবসা। কোথায় থাকেন? কলকাতায় থাকি। কিসের ব্যবসা করেন? ব্যবসা আসলে এখন আমরা আসি, মানে তাড়া আছে আর একটু। সুদীপ চলি তাহলে। হ্যাঁ চলো। কল্পনার খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ। দেখো মারছে। কি গো, কি ভাবছো এত? ভাবনার কি আর শেষ আছে কল্পনা? সারাদিন ধরে তো কত ধরনেরই চিন্তা আসতে থাকে। যেমন ধরো দুদিন বাদে যেই পৃথিবীতে আসবে তাকে কি জীবন দেবো বলো? আমার মনে হয় তুমি খামোখা চিন্তা করছো। দেখো যে আসছে সে তার ভাগ্য নিয়ে আসছে, আর তাছাড়া তুমি তো প্রথমবার বাবা হচ্ছ না, এর আগেও তোমার 4টে সন্তান আছে, তারাও তো বড় হচ্ছে। আর তুমি ভাবছো নতুন বাচ্চাটা কি হবে? রঞ্জনদার বাবলি তো আছে ওর জন্য। তুমি খামোখা চিন্তা করো না তো, শুধু শুধু চিন্তা করে নিজের শরীরটা খারাপ করছে। ঠিকই বলেছো, রঞ্জনদার বাবলি দিয়ে আছে, কিন্তু বাবা তো কি করব বলো, চিন্তা তো একটু হবেই। হ্যাঁ বুঝি, তুমি তো বাবা, তোমার তো চিন্তা হবেই। আর তুমি আমার কথা শোনো, উপরালার উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেগুলো ছাড়াও একটা তো চিন্তা থেকেই যায়। আবার কি চিন্তা? তুমি তো দেখছি চিন্তার ঝাঁপি খুলে বসেছো। তা কি চিন্তা করছো শুনি? আর এই রঞ্জনদার বাবলি দিয়ে কদিন ধরে যে ঘন ঘন আসছে, এবার বলতে হবে সেটা যেন একটু কম কম আসে। কেন কম আসবে কেন? কিছু হয়েছে নাকি? এই দেখো, তুমি কিন্তু আবার আমাকে টেনশন দিচ্ছ। দেখো এই অবস্থাতে আমাকে আর টেনশন দিও না। তুমি কি রঞ্জন দাদের সাথে ঝগড়া করেছো? খামোখামি রঞ্জন দাদের সাথে কেন ঝগড়া করতে যাবো? আর তুমি কি আমাকে কোনোদিনও বিয়ের পরে দেখেছো কারোর সাথে ঝামেলা করতে? আগের দিন রতন রঞ্জনদার বাবলিদির সম্পর্কে খুব জিজ্ঞাসা করছিল। ওই ছাড়তে গেলাম যখন, তখন হঠাৎ করে এসে উপস্থিত হয়, এসে পরিচয় জানতে চায়, তারপর আরও অনেক কি প্রশ্ন করছিল। তারপর কিছু বললো ওরা? তারপর আর কি আমি পরিচয় দিলাম, তারপর আরও অনেক প্রশ্ন করছে।
ওদের এত প্রশ্ন কেন শুনি? অন্যের ব্যাপারে নাক গলানো ওদের একটা স্বভাব হয়ে গেছে। কেন রঞ্জন দা ওদের বাড়িতে থাকতে যায় না খেতে যায়? যাই হোক, রঞ্জন দাকে এবার একটু ফোন করে জানাতে হবে, আর বলতে হবে যাতে এত ঘন ঘন না আসে, তাতে ওদের মনে সন্দেহটাও আসবে না। তুমি যেটা ভালো বোঝো। আচ্ছা, একটা কথা বলতে পারো? ভগবান আমাদেরকে 4টে সন্তান দিল, সবাই মেয়ে। সেটাই তো আমার প্রশ্ন অনু, কি আমাদের একটা ছেলেও কি প্রাপ্য ছিল না? ভগবানের যে কি ইচ্ছে কে জানে। আচ্ছা, আমরা যে এখন একটা দত্তক নিচ্ছি, সেটা ঠিক হচ্ছে তো? দত্তক সন্তান তার মানে অন্য কারো রক্ত। নিজের মনের মতো মানুষ করে নিও তাকে। কিন্তু পরে ও যখন জানতে পারবে যে আমরা ওর আসল বাবা মা নই, তখন কি হবে? সেটা তো ভবিষ্যতের ব্যাপার অনু, তখন না হয় ভাবা যাবে। আর এখন তো নিজেদের রক্তের সন্তানরাই নিজেদের বাবা মাকে দেখে না, তার উপর আবার দত্তক সন্তান। আস্তে পারো, আস্তে পারো, আস্তে 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 আস্তে, দেখে 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 পেছনে এসে পেছনে এসে পড়া থাক। একটু উঠে বসো। এবার তো আমার মন বলছে ছেলে হবেই হবে। হ্যাঁ, ছেলেই হবে। বৌদি, আমার বাচ্চাগুলোকে একটু দেখে রেখো। একদম চিন্তা করো না, আমি আছি। হ্যাঁ বলো। সকাল থেকে এতবার ফোন করে যাচ্ছি, তুললি না? হ্যাঁ, কাজে ব্যস্ত ছিলাম তাই। হ্যাঁ রে শানু, এই বুড়ি মাটার কথা কি তোদের একবারও মনে পড়ে না? দেখো মা, এত ইমোশনাল না হয়ে যেটা বলার জন্য ফোন করেছো সেটা বলো। বাড়ি ফিরে আয় বাবা, এত বড় বাড়িটা পুরো খাঁ খাঁ করছে, ঘরগুলো যেন আমাকে কাটতে আসছে। একটু আমার কথা শোন। তুমি শুধু শুধু তোমার আর আমার সময় নষ্ট করছো। তুমি ভালো করে জানো যে আমি আর ফিরবো না। তোমার সাথে আমার বা দিদির কোনো সম্পর্ক নেই, আর এটাই ফাইনাল। জল তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বিপ্লব। হ্যাঁ স্যার, বাচ্চা চুরির ব্যাপারটা ধীরে ধীরে বড় আকার নিচ্ছে। বাচ্চা চুরি নয় বিপ্লব, এ তো রীতিমতো বাচ্চা বিক্রি হচ্ছে। গরিব বাবা মাদের টাকার লোভ দেখিয়ে তাদের বাচ্চা কিনে নিচ্ছে। যে করেই হোক ঠেকাতে হবে। কিন্তু স্যার, আমাদের কাছে তো কোনো পাকাপোক্ত প্রমাণ নেই। তাছাড়া যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের সঠিক কোনো ইনফরমেশন নেই আমাদের কাছে। এই বললে তো হবে না বিপ্লব, উঠে পড়ে লেগে জোগাড় করো, যত তাড়াতাড়ি পারো জোগাড় করো, সমস্ত সোর্সগুলোকে কাজে লাগাও। এদের কাজের পদ্ধতি থেকে আমার মনে হচ্ছে এদের নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। আমরা যদি একটাকে গ্রেপ্তার করতে পারি, তাহলে এই নেটওয়ার্কের জাল আমরা অনেকটা গুটিয়ে নিয়ে আসতে পারবো। জানি স্যার, আমি দেখছি, আমাদের সোর্সের সাথে কথা বলছি। যত তাড়াতাড়ি সম্ভব। ওকে স্যার। আস্তে ধরো। কি রে বউ, ছেলে কই? কি রে, চুপ করে আছিস কেন? বল। ছেলে হয়েছিল বৌদি, কিন্তু মরা ছেলে জন্মেছিল। কি বলিস? পল্টনের দাদুজি বললো দুদিন আগে তো ফুটফুটে ছেলে জন্ম হয়েছে, আর এখন বলছিস মরা ছেলে জন্মেছে? সত্যি গো বৌদি। হ্যাঁ গো বৌদি, ছেলে জন্মেছিল, কিন্তু 2 ঘন্টা পরেই মারা যায়। পল্টনের দাদু এতটা ভুল খবর দেবে কি জানি। মন খারাপ করিস না গো, ভগবান আবার মুখ তুলে চাইবেন। শরীরটা খুব ক্লান্ত লাগছে গো বৌদি, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই বিশ্রাম নে। চল চল। সুদেব, বউকে ঘরে নিয়ে যা।
স্যার, রতন এসেছে, আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ রতন, কি বলবে? নিজের বন্ধু বলে বলছি না স্যার, কিন্তু কিছুদিন ধরে সুদেবের গতিবিধি কিন্তু ঠিকঠাক লাগছে না। কেন, কি হয়েছে? আসলে স্যার কয়েক মাস ধরে ওর বাড়িতে বেশ কিছু অপরিচিত লোকজনদের আনাগোনা দেখা যাচ্ছে। তা তোমরা কিছু বলনি? বলেছিলাম স্যার, জিজ্ঞেস করতে বললো ওর কেমন দুঃসম্পর্কে শালা হয়, আগে দিল্লিতে থাকতো, এখন কলকাতায় ফিরে এসছে। তা খটকাটা কি? স্যার বাবলি আর রঞ্জন নামে দুজন ওদের বাড়িতে বেশ কয়েক মাস ধরে আসা যাওয়া করছে। একদিন আমি নিজেই সেদে ওদের সাথে আলাপ করতে গেলাম, তাই কাজবাজের ব্যাপার নিয়ে জিজ্ঞেস করতে কেমন এড়িয়ে গেল স্যার। এদিকে সুদেবের বউয়ের ছেলে হয়েছিল, কিন্তু ওরা বলছে মৃত বাচ্চা জন্মেছে। মরা বাচ্চা জন্মায়নি? না স্যার, কিন্তু পল্টনের দাদু গ্রামে এসে খবর দিয়েছিল সেই সুদেবের একটা ফুটফুটে ছেলে হয়েছে, কিন্তু স্যার ওরা বলছে বাচ্চাটা নাকি মরা জন্মেছিল। আবার কখনো বলছে বাচ্চাটা জন্মের পরে মাত্র 2 ঘন্টা বেঁচেছিল। একবার এক এক রকম কথা বলছে স্যার। ঠিক আছে, নজর রেখো। রঞ্জন আর বাবলি সুদেবের বাড়িতে এলে থানায় একটা খবর দিও। নিশ্চয়ই স্যার, তাহলে আজ আসি। এসো। দাদা এসো, বৌদি এসো এসো। হ্যালো রতনদা, পাখি এসছে। হ্যাঁ তুমি চলে এসো, আমি নজর রাখছি। বৌদি, ও বৌদি, কি হচ্ছে? পাখি এসছে। তুই সবাইকে খবর দে, আমি নজর রাখছি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। ঘরের ভেতরে শিবু, শিবু সবাইকে ডাকতে গেছে। সুদেব, হাই সুদেব, হাই সুদেব, কি হয়েছে? দরজাটা খোল। দাঁড়া। কি হয়েছে? কি ব্যাপার? তোর শালার বউ এখন ঘরের ভিতরে আছে না? কি যাব বাবা, এখন কি কানেও কম শুনছিস নাকি? তোর শালার বউ ভেতরে আছে তো? ডাক ওদের। হ্যাঁ কেন, কি হয়েছে রে? তোর শালাকে ডাক, আমাদের একটু কথা আছে। আরে যা বলার আছে আমাকেই বল না। আবার কেন ওদের কি বিব্রত করবি বলতো? জানিসই তো একটা ঘটনা ঘটে গেছে। কোন ঘটনা? তোর বাচ্চা মারা যাওয়ার কেসটা? সেই বিষয়টা নিয়ে এখন একটু তোর শালার সাথে কথা বলবো। যা ডাক। মানে? ও সুদেব দা, তুমি ওনাকে ডাকবা নাকি আমরা ভেতরে ওনাকে বের করে নিয়ে আসবো? ঠিক আছে, আমি ডাকছি। রঞ্জন দা, একটু বাইরে আসো না। কি হয়েছে? কি ব্যাপার? এরা সবাই এখানে কেন? আপনাদের সাথে সম্পর্কটা কি? ও তো সুদেবের পিস্তত দাদা। এই তোমাদের মতলবটা কি বলো তো? সুদেবের বাচ্চাটাকে কোথায় রেখেছো? আসলে ঘন্টা চারিক বেঁচে ছিল আর কি, ওর হার্ট ফুটেছিল তো। আপনারা ঠিক করে নিন, মরা বাচ্চা জন্মেছিল নাকি 2 ঘন্টা বেঁচে ছিল না 4 ঘন্টা?
মিথ্যে কথা বলার জায়গা পাবো না। কি করছেন? আরে এইভাবে ঠিক হচ্ছে না, এটা কেমন বলেন? আমি এক মিনিট থাকবো না এখানে। চল চল। এদিকে চল। কোথায় যাবি? আরে এদিকে চল। চলো চলো চলো। কেন করছেন এটা? আরে আমি কি করেছি? ন্যাকামো খারাপ ন্যাকামো হচ্ছে। আরে কপাল ঠিক করেছে। চুপ ন্যাকামো একদম ফাটিয়ে চল মারবো না। এই চুপ চুপ একদম। বল একটা কথা বলবে না। বাচ্চারা কোথায়? এই শিবু যা তো পুলিশকে ফোন কর। আরে যাও তো কপালে আজকে অশেষ দুঃখ তারা। একদম চুপ করে দাঁড়াবে এখানে। কল্পনার বাচ্চাটা তাহলে মারা যায়নি, তাই তো? হ্যাঁ, আসলে আমরা ওনাদের কাছ থেকে 50,000 টাকার বিনিময়ে বাচ্চাটা কিনে নিয়েছিলাম। বাহ, দুর্দান্ত ব্যাপার। তা কদিন ধরে এই কারবার চালাচ্ছেন? আমরা আমাদের উকিলের সাথে কথা বলবো। আগে আমার সাথে কথা বলুন, কাল না হয় উকিলের সাথে কথা বলবেন। আগে আমাদের প্রশ্নের উত্তর দিন। বাচ্চাটা এখন কোথায়? ওকে আমরা কলকাতায় বিক্রি করে দিয়েছি। কি যাতা বলছো? আমরা কোনো বাচ্চার ব্যাপারে জানি না। তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তাহলে আপনি বলুন, বাচ্চাটা এখন কলকাতায় ঠিক কোথায় আছে? কি হলো বলুন বলুন। তাহলে কি করে কথা বার করতে হয় সেটা আমি জানি। ওই যে দেখছেন মহিলা, উনি বোবাকে দিয়েও র্যাপ গাওয়াতে পারেন। এবার আপনি ডিসাইড করুন, কথা বলবেন না র্যাপ গাইবেন। যে অপরাধটা করেছেন তাতে যাবজ্জীবন নিশ্চিত। কিন্তু আমি কথা দিচ্ছি, আমাদের সাহায্য করুন যাতে সাজা কম হয়, সে ব্যবস্থা আমি করছি। বাচ্চাটাকে আমরা কলকাতায় শিখা নীলার হাতে তুলে দিয়েছি। এরা কারা? এরাই আমাদের সঙ্গে কথা বলে, ওরাই যোগাযোগ রাখে আর কি। কোথায় পাবো এদের? প্রতিরাম থানার পুলিশ প্রথমে রঞ্জন আর বাবলিকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার শিখা মুন্সি আর নীলা ঘোষের নাম জানতে পারে। তাদের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করার পর চলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। একে একে উঠে আসতে থাকে সব নাম। এই জেরার সামনে আসে আরো দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো এরা প্রত্যেকেই মহিলা। গরিব মানুষদের টাকার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে তাদের সদ্যজাত শিশুকে কিনে নিয়ে এরা বাইরে বিক্রি করে দেয়। প্রতিরাম থানার অফিসার ইনচার্জ অত্যন্ত তৎপরতার সাথে গোটা কেসের তদন্ত শুরু করে। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এই তদন্তে একটি স্পেশাল টিম তৈরি করে। রঞ্জন আর বাবলি পুলিশকে ওই 4 জন মহিলার যাবতীয় তথ্য দেয়। জেলা পুলিশের স্পেশাল টিম 4 ভাগে ভাগ হয়ে এই কেসের তদন্তে নেমে পড়ে। এই কেসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কেস। খুব সাবধানে এই কেসটা ডিল করতে হবে। মনে রাখবেন, আমাদের মূল লক্ষ্য এই দলের মাথাকে গ্রেপ্তার করা, সেই সঙ্গে কল্পনা দেবী এবং সুদেববাবুর সদ্যজাত ছেলেকে উদ্ধার করা। স্যার, এই বাড়িটা। হ্যাঁ, চলুন চলুন। দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা? না। চিনতে অসুবিধা হচ্ছে? যার কাছে কিছুদিন আগে একটা সদ্যজাত বাচ্চা কিনেছেন। কি যাতা বলছেন আপনি? কেন শুধু শুধু আমার বাড়িতে ঢুকে আমাকে হ্যারাস করছেন? শুধু শুধু আপনার বাড়িতে যে ঢুকিনি সেটা আপনি খুব ভালো করে জানেন মিস্টার পাজা। সমস্ত ইনফরমেশন জোগাড় করে তবেই আমরা আপনার বাড়িতে ঢুকেছি। আমার মনে হয় আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন তাহলে আপনার পক্ষে ভালোই হবে। দেখুন, শুধু শুধু আমাকে ভয় দেখাবার চেষ্টা করবেন না। ভয় দেখাবার চেষ্টা করবেন না। আমার কিন্তু জানাশোনা অনেক উঁচু পড়ে আছে। আপনি তাহলে স্বীকার করছেন আপনি ভয় পেয়েছেন, তাই তো? দেখুন আমার একটা ফোনে কিন্তু আপনি কোনো এক গন্ডগ্রামে ট্রান্সফার হয়ে যেতে পারেন বলে দিচ্ছি। সুতরাং এখনো সময় আছে, আপনি ভালোই ভালো আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি তাহলে স্বীকার করবেন না? আমি যখন কোনো অন্যায় করিনি তখন কেন স্বীকার করবো? আমরা কি তাহলে কলকাতার চন্দ্রিমা সরকারকে এখানে নিয়ে আসবো? বাচ্চাটা এখন কোথায় মিস্টার পাজা? বাচ্চাটা নিশ্চয়ই আপনার বাড়িতেই আছে।
এখন ঘুমোচ্ছে। আসলে আমাদের 4টে সন্তান, সবাই মেয়ে, তাই তাই একটা ছেলের চাহিদা ছিল। আইনতভাবে দত্তক নিতে পারতেন, এভাবে কেন? তার পদ্ধতিটা অনেক জটিল আর সময় সাপেক্ষ। আর এই সময় আমার চন্দ্রিমা সরকারের সাথে আলাপ হয়। ও আমাকে একজনের সাথে যোগাযোগ করিয়ে দেয়, আর তার কাছ থেকেই আমি বাচ্চাটা পাই। শিশু বিক্রি চক্রের প্রায় সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয় স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা, শুধু মূল চক্রী বাদে। কি স্বপনদা, বলেছিলাম তো আপনার বউয়ের কোলে একটা ফুটফুটে ছেলে তুলে দেবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো দিদি। টাকা দিয়ে? হ্যাঁ, এই তো। আশা করি যা কথা হয়েছিল তাই আছে। হ্যাঁ, পুরো 5 লাখ টাকাই আছে, আপনি গুনে নিতে পারেন। ঠিক আছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় 40,000 শিশু আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে পাচার হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে অন্যত্র। পরিস্থিতি খুবই ভয়াবহ। আর আমাদের আজকের পুলিশ পালসের এই এপিসোডে আপনারা দেখলেন যে কিভাবে সমাজের শিক্ষিত, মার্জিত স্বভাবের শহুরে মহিলারাও এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত। কিছু অর্থনৈতিকভাবে দরিদ্র মানুষদের টাকার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে তাদের সদ্যজাত শিশুকে কিনে নিয়ে এরা বাইরে বিক্রি করে দিচ্ছে। এই অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে, তবেই পুলিশ এই অপরাধকে সমূলে শেষ করতে সক্ষম হবে। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের কর্তব্য যে এই অপরাধের জন্য যারা দায়ী তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া। যদি কখনো কোথাও এই অপরাধের কোনো খবর পান তাহলে আর দেরি না করে তৎক্ষণাৎ আপনাদের নিকটবর্তী থানায় জানান। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।